আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। পূর্বের ঘোষণা অনুযায়ী ৯টা ৩০ মিনিটেই জামিয়া ইসলামিয়া কলাকুপা মাদ্রাসা সংক্রান্ত আলোচনা করার জন্য লাইভে আসা। আমাদের রামগতি, কমলনগর, লক্ষ্মীপুর এবং নোয়াখালী পশ্চিমাঞ্চল এর অনেকেই এই প্রতিষ্ঠানের সাথে কোনো না কোনোভাবে জড়িত এবং সকলের জীবনেই এই প্রতিষ্ঠানের প্রভাব রয়েছে এবং একসময় এই চরাঞ্চলের প্রতিষ্ঠানটিতে সারা দেশ থেকে ছাত্ররা এসে লেখাপড়া করত। পাকিস্তান আমলে যখন যাতায়াত ব্যবস্থা অত্যন্ত নরমাল ছিল, তখন ভোলা, বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা, বাগেরহাট, এভাবে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের তিন পিপাসু তলেবুল আলিম ভাইয়েরা এখানে এসেছেন, লেখাপড়া করেছেন। এখানে কিছু বিষয় অত্যন্ত সতর্কতার সাথে বলতে হয়। আমি আমার জায়গা থেকে আজকে যে কথাগুলো বলবো সেটি কোনো পারিবারিক, বংশীয়, পূর্বসূরীদের গুণকীর্তন বর্ণনা করা অথবা মাদ্রাসাতে কারো কোনো সুযোগ সুবিধা পেতে সহায়তা হয় এমন কোনো উদ্দেশ্য ইনশাল্লাহ থাকবে না। এটি দুনিয়াবি কোনো ইস্যুবাদ দিয়ে পরকালীন দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি ইলম চর্চার কেন্দ্র সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানের সূচনা যদি আমরা বলতে যাই, এই এলাকার একজন মান্যগণ্য পঞ্চায়েত কমিটির প্রধান হিসাবে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন মরহুম জনাব মুখলিসুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি যেমনিভাবে দুনিয়াবী বিষয়ে নেতৃত্ব দিয়েছেন, ঠিক তেমনিভাবে সমাজের মানুষের দ্বীনি প্রয়োজন পূরণের জন্য তিনি আলেম না হলেও প্রয়োজন পূরণের জন্য তিনি উদ্যোগী ছিলেন। যেমন বর্তমানে অনেক ব্যবসায়ী, শিল্পপতি এবং অনেক মানুষই শিক্ষা প্রতিষ্ঠান করে থাকেন, দ্বীনের খেদমতের কাজে নিজেকে নিয়োজিত রাখার জন্য চেষ্টা করেন। তার এই উদ্যোগ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তার ইখলাস এর বরকত আল্লাহ তাআলা অল্প দিনেই প্রকাশিত হয়েছে। তো সে সময় স্থানীয় লোকজনদের সাথে সমন্বয় করে মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এই মসজিদের যে জমি সেটাও এলাকার একাধিক লোকের অংশগ্রহণের ভিত্তিতে, এবং এটি আনন্দের সাথে ছিল। মানে জনাব মুখলিসুর রহমান সাহেব এই মসজিদে কিছু অংশ দান করেছেন এবং অন্যান্য লোকদের থেকেও আওয়াজ বদল সিস্টেম তখন ছিল। তখন তো লিখিত দলিল সিস্টেম ছিল না, করে মসজিদ যেটা পশ্চিম পাশে আছে সেটা ছিল। এবং সে সময় ব্রিটিশ আমল ছিল, দিন চর্চার কোনো মাধ্যম ছিল না। তখন সেখানে কোরআন শিক্ষা, কায়দা, আমপারা এবং মক্তব পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা ছিল। কিতাব বিভাগ অথবা দর্শে নিজামির ধারাবাহিক তালিম ওইভাবে ছিল না। একটা মসজিদের মক্তবে যতটুকু প্রয়োজন এরকম ভাবে ছিল। পরবর্তীতে এলাকার মানুষের দ্বীনি প্রয়োজন পূরণ করার জন্য তৎকালীন সময়ের রওয়ালদিয়া গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, রওয়ালদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে সাইদুল হক সাহেব, তিনি তৎকালীন সময়ে আলিয়া থেকে আমাদের এই সরেজামি জামাত পর্যন্ত যেটা বলা হয় এতটুকু পড়াশোনা করছেন মাত্র। তাকে এই এলাকায় নিয়ে আসা হয় এবং তিনি এই মুখলিসুর রহমান সাহেব গিয়ে নিয়ে আসেন এবং এনে এলাকায় প্রতিষ্ঠান করার জন্য এবং এই মসজিদ কেন্দ্রিক তালিমকে আরো আগে নেওয়ার জন্য ওনাকে নিয়ে আসেন। তিনি তার যোগ্যতা, মেধা, দক্ষতা, উম্মাহ কেন্দ্রিক দরদের ভিত্তিতে এখানে পড়াশোনার চালু করেন এবং একটা পর্যায়ে সরবেকা পর্যন্ত জামাত চালু হয় রাস্তার পশ্চিম পাশে।
সরবেকা পর্যন্ত জামাত চালু হলে তিনি দাওরা পর্যন্ত খুলতে হলে নিজে দাওরা পড়তে হবে, উচ্চশিক্ষার জন্য দেওবন্দ গমন করেন। তখন এটি স্বাভাবিক বিষয়, জনাব মুখলিসুর রহমান সাহেবের সাথে সাইদুল হক রহমতুল্লাহের সাথে একটা আন্তরিক সম্পর্ক ছিল। সেই সম্পর্কের ভিত্তিতে স্বাভাবিকভাবেই এই সৌহার্দ্যপূর্ণ ভাবে তিনি দেওবন্দ গিয়েছেন। তো তাদের এখলাস দেখেন যে তিনি দেওবন্দ যাওয়ার সময় প্রতিষ্ঠান কার কাছে দায়িত্ব দিয়ে যাবেন, 4 বছর থাকতে হবে কমপক্ষে, সরবেকা থেকে দাওরা পর্যন্ত পড়বেন। তখন বর্তমান আন্ডারছড় ইউনিয়নের ওদিকের একজন লোক ছিল, যার নাম ছিল জনাব আব্দুর রশিদ সাহেব সম্ভবত, তারকে দায়িত্ব দিয়ে যাবেন। তো আব্দুর রশিদ সাহেব বললেন, ঠিক আছে আমি থাকি দায়িত্বে, আপনি দেওবন্দ থেকে আসলে প্রতিষ্ঠানের দায়িত্ব আপনি নিয়ে যায়। তিনি বলছেন, না, আপনি দায়িত্ব দিয়ে গেলাম, আপনি ভালোভাবে চালান, আমি আসার পরে দেখি যদি আপনি ভালোভাবে চালাইতেছেন তাহলে কেন আমি দায়িত্ব নিতে যাবো, এলাকার সাথে আপনার সম্পর্ক হবে, প্রতিষ্ঠান সুন্দরভাবে চলতেছে, আমার তো এখানে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার দরকার নেই, সবার সাথে সম্পর্ক হয়ে গেলে আমি কেন নেবো। কিন্তু উনি রাজি না, আব্দুর রশিদ সাহেব রাজি না কোনোভাবেই যে এই প্রতিষ্ঠান, উনি এই শর্তেই মোতায়েন হতে চাচ্ছেন যে সাইদুল হক রহমতুল্লাহ আলাই আসলে আমার উনি দায়িত্ব ছেড়ে দিবেন। কি পরিমাণ এখলাস ছিল তাদের, সুবহানাল্লাহ। তো এই পরিমাণ এখলাসের সাথে উভয়ে মেহনত করছেন এবং দীর্ঘ অনেক বছর পর, 4 বছর পর সাইদুল হক রহমতুল্লাহ আলাই আবার গমন করার পরে উনি আবার দায়িত্ব নেন এবং আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থানে জনাব মুখলিসুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই এবং সাইদুল হক রহমতুল্লাহ মিলে রাস্তার পশ্চিম পাশেই প্রতিষ্ঠানটা ছিল। সেখানে অধিকাংশ জমি মুখলিসুর রহমান সাহেবের ছিল এবং অন্যান্যদের কিছু জমি ছিল। এবং জমি যদিও অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা মিয়া বাড়ির দরজা বা ওনার বাড়ির দরজা, অন্য জমি কিভাবে আসবে, এটা এওয়াজ বদল করে নেওয়া হয়েছে, এটা যথেষ্ট তথ্য প্রমাণ আছে। এরপরে এই জায়গায় প্রতিষ্ঠান থাকার পর যে ছাত্র বৃদ্ধি পাওয়া এবং তৎকালীন মুরব্বীদের অবস্থা আমরা কথা না বলে ভালো, উভয়ের মাঝে, উভয়ই আমাদের মুরব্বী এবং উভয়ের মাঝে দূরত্ব তৈরি হয়, যেটা ঐতিহাসিকভাবে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় আমরা এখনো বহন করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন এবং আমাদেরকে বিশেষ করে আগামী প্রজন্মে যেন কমপক্ষে এই দূরত্ব গুছিয়ে যেতে পারে, নাহলে রক্তের পর রক্ত, বংশের প্রজন্মের পর প্রজন্ম দূরত্ব নিয়ে থাকবে, সামাজিকভাবে কি পরিমাণ একটা কষ্টদায়ক, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো এই দূরত্ব তৈরি হয়ে গেলে রাস্তার পূর্ব পাশে এই জমিগুলো জব্বার মুন্সি নামে এক লোকের ছিল, যিনি বর্তমানে মাদ্রাসার পশ্চিমে চৌকিদার বাড়ির জনাব শাহ আলম সাহেবের বাবা। সেই জনাব জব্বার আলী মুন্সি সাহেবের থেকে, মুন্সি সাহেবকে অন্য জায়গা থেকে জমি দিয়ে এওয়াজ বদলের মাধ্যমে সাইদুল হক রহমতুল্লাহ আলী এই জমিটা তার থেকে নিয়েছেন। আমি লাইভে আসি একটু, সবাই আচ্ছা যাই হোক, আমি একটু কাগজের জন্য, তো জনাব জব্বার মুন্সি সাহেবের কাছ থেকে সাইদুল হক রহমতুল্লাহ আলাই এই পূর্ব পাশের জমিটা নিয়েছেন এবং এই জমিটা মূল মালিক হলো জব্বার মুন্সি সাহেব, যার বাড়ি চৌকিদার বাড়ি, মাদ্রাসার পশ্চিম পাশে অবস্থিত চৌকিদার বাড়ির লোক তিনি। তার থেকে তাকে পূর্ব দিক থেকে জমি দিয়ে এই জমিটা অংশগ্রহণ করছেন, পুরো বাড়ি সহ কবরস্থান এবং মাদ্রাসার যে দাগটা উত্তর পাশের অংশ এটা ছিল। আচ্ছা, এখন একটা বিষয় এখানে যদি আমরা ক্লিয়ার করি, উদাহরণস্বরূপ চাটখিল জামিয়া জিন্নুরাইন মাদ্রাসা প্রসঙ্গক্রমে আসি, হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ আলাই শুরু করছেন। এরপরে ওনার ইন্তেকালের পরে তার ছেলেদের সাথে ইয়েদের ইখতলাফ হয়, ওসমানিয়ার ওস্তাদদের ইখতলাফ হয়, ওনারা চলে এসে ওসমানিয়া করেন। ওসমানিয়া ওনারা নিজস্ব জায়গায় করেন এবং সেই হিসেবে ওসমানিয়ার প্রতিষ্ঠাতা হিসেবে ওনারাই বিবেচিত। তো তদ্রূপ জনাব মুখলিসুর রহমান সাহেবের সাথে দূরত্বের ভিত্তিতে, খুশি মনে না, দূরত্বের ভিত্তিতেই পূর্ব পাশে চলে আসা হয় এবং পূর্ব পাশে প্রতিষ্ঠান হোক, এটা জনাব মুখলিসুর রহমান সাহেব তখন যেহেতু দূরত্ব ছিল চাননি, যেহেতু সাইদুল হক রহমতুল্লাহ আলাইর সাথে দূরত্ব তৈরি হয়েছে সেই হিসেবে। তো পূর্ব পাশের যে অংশটা, এটা সাইদুল হক রহমতুল্লাহ আলাইকে যদি আপনি নতুনভাবে প্রতিষ্ঠাতা হিসেবে ধরতে পারেন, আগের প্রতিষ্ঠাতা না মানলেও, আর হচ্ছে যে কাছাকাছি হতে হতে ইখতিলাফ, যেমন জামিয়া রহমানিয়ার বিষয়টি আসেন, মনসুর হক সাহেব ওখান থেকে বের হয়ে আলাদা হয়ে গেছেন, এখন কি কেউ মনসুর সাহেবের জামিয়াতুল আবরারকে যদি সাহেবুল্লাহ সাহেবের প্রতিষ্ঠান বলে তাহলে এটা কেমন হবে? তো এরকম একটা ঘটনা আর কি বিষয়টা এখানে। এই জন্যই কেউ সাইদুল হক রহমতুল্লাহকে প্রতিষ্ঠাতা বলে,
কেউ এটাকে আবার ইগনোর করে। তো সাইদুল হক রহমতুল্লাহের উদারতার অংশ হলো যে উনি নতুন এপাশে এসে এটাকে নতুন প্রতিষ্ঠান বা নতুন প্রতিষ্ঠাতা হিসাবে নিজেকে পরিচিতি না করে আগের সাথে জোরে রাখছেন এবং মিলানোর জন্য চেষ্টা করছেন। এখানে একটা বড় মারাত্মক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে, যার সাথে মরহুম সাইদুল হক রহমতুল্লাহের কোনো সম্পর্ক নেই, কিন্তু এর প্রভাব এখনো বয়ে যাচ্ছে। সেটা হলো ছাত্রদের কর্তৃক মরহুম মুখলিসুর রহমান সাহেবের সাথে অসদাচরণ হয়েছে এবং সাইদুল হক রহমতুল্লাহ এটা শোনার পরে অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন এবং ছাত্রদেরকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এই অসদাচরণটা আমি করজোড়ে অনুরোধ করব, এই যে এই অসদাচরণটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত অনেকে মনে করে, বা ওই মুখলিসুর রহমান সাহেবের আত্মীয় স্বজন পরিবার অনেকে মনে করে যে এর সাথে সাইদুল হক রহমতুল্লাহ জড়িত। হাসা আল্লাহ, এর সাথে উনি কোনোভাবে জড়িত থাকার কোনো আশঙ্কা বা সম্ভব নেই, কারণ ওনার যেই জীবনী ছিল সারা দুনিয়ার মানুষ জানে, সেই সাথে এর কোনো সম্পর্ক থাকার কথাই নেই। তো যাই হোক, এটা ওনাদের চলে গেছে, কিন্তু এরপরে এই বংশ পরম্পরায় দূরত্বটা জিয়ে যাচ্ছে জিয়ে যাচ্ছে জিয়ে যাচ্ছে। সাইদুল হক রহমতুল্লাহ ইন্তেকাল করছেন 1967 সালে, তারপরে মোতায়েম হয়েছেন জনাব আব্দুল কাদের সাহেব। 3 বছর তিনি মোতায়েম ছিলেন, তারপরে মোতায়েম হয়েছেন জনাব আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ, যিনি সাইদুল হক রহমতুল্লাহ ছাত্র ছিলেন। আব্দুল কাদের সাহেব ছাত্র ছিলেন না, আব্দুল কাদের সাহেব হচ্ছেন মরহুম আবু বকর সাহেবের বাবা, তিনি 15 বছর ছিলেন। তারপরে মোতায়েম হয়েছেন জনাব আবু বকর সাহেব, তিনি কিছুদিন ছিলেন। তারপরে মোতায়েম হয়েছেন আমার আব্বা জনাব আব্দুল খালেক সাহেব। তারপর আবার মোতায়েম হয়েছেন আবু বকর সাহেব। তারপরে মোতায়েম হয়েছেন জনাব কামাল সাহেব, তিনি দীর্ঘদিন ছিলেন। তারপরে মোতায়েম হয়েছেন জনাব মফিজুল ইসলাম সাহেব। তারপরে মোতায়েম হয়েছেন আবার জনাব আমাদের আব্দুল হান্নান সাহেব। আব্দুল হান্নান সাহেবের পরে মোতায়েম হয়েছেন আবার আবু বকর সাহেব। আবু বকর সাহেব এর মোতায়েম হয়েছেন, পরে মোতায়েম হয়েছেন আবার মোহাম্মদ আলী সাহেব, জনাব মোহাম্মদ আলী সাহেব হুজুরের পরে মোতায়েম হয়েছেন আমাদের আবার আব্দুল হান্নান সাহেব। আব্দুল হান্নান সাহেব হুজুরের পরে মোতায়েম হয়েছেন জনাব আখতার সাহেব। এটা হলো কলারপুর মাদ্রাসার ফুল মোতায়েম হিস্টোরি। তো এই হিসাবে সাইদুল হক রহমতুল্লাহ দীর্ঘদিন ছিলেন, যেহেতু উনি সূচনাকালীন থেকে ছিলেন। তো প্রতিষ্ঠা বিতর্ক যদি আমরা যাই, তাহলে পূর্ব অংশের প্রতিষ্ঠাতা সাইদুল হক রহমতুল্লাহ, পশ্চিম পাশে মক্তব ছিল। একটা বিষয়, এই যে আমি এত মোতায়েমের নাম বলছি, সাইদুল হক রহমতুল্লাহ আগে মোতায়েম কারা ছিলেন ওরকম মোতামিম বা প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন ছিল, এটা আমরা পাচ্ছি না। তারপরে যদি কারো কাছে তথ্য থাকে তাহলে শেয়ার করলে আমরা অবশ্যই এটা অ্যাড করে নিব। এখানে সাইদুল হক রহমতুল্লাহকে প্রতিষ্ঠাতা সাব্যস্ত করার দ্বারা আমাদের আলাদা কোনো উপকার নেই, দরকার তো নেই ভাই। আমরা এতটাই নিচে যাই নাই। আমি অটো চালাই খাবো প্রয়োজন, তারপরে কেন আরেকজনের নাম বেঁচে খাইতে যাবো? আমি অটো চালাইতে পারি, কোনো প্রবলেম নেই। ঝালমুড়ি বেঁচে খামো, কিন্তু তারপরে কেন বাপদাদার নাম বেঁচে খামো? এত এত নিচে যাই না এবং এটা কোনো ইচ্ছাও নেই। তো এখন বিষয়টা বোঝার জন্য বলতেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে মুখলিসুর রহমান সাহেব জমিদাতা এবং তিনি মোতাওয়াল্লি, তিনি উদ্যোক্তা এবং তিনি সাইদুল হক রহমতুল্লাহকে নিয়েছেন। তার আশীর্বাদে শুরু হয়েছে, কিন্তু মাদ্রাসা প্রাতিষ্ঠানিক রূপে সাইদুল হক রহমতুল্লাহ শুরু করেছেন পশ্চিম পাশেও এবং পূর্ব পাশেও। এতটুকু। এর মধ্যে আমার তথ্য ভুল থাকলে আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্ব পাশের জমিটা সাইদুল হক রহমতুল্লাহ নামে ছিল এবং উনি মৃত্যুবরণ করার সময় এই জমিটা অক্ষ করে যান নাই, জমিটা ওনার নামে ছিল। এটা আর একটা হেকমত, মুরব্বীরা বলে যে উনি এই মাদ্রাসার বাইল পাতা, গাছের অংশ বিশেষ বিভিন্ন সময় জ্বালানি হিসেবে নিতে হইতো। এটা যদি মাদ্রাসার নামে হয় তাহলে এটা জ্বালানিটা নাজায়েজ হয়ে যাবে, এই হিসাবে উনি এটাকে অক্ষ করেন নাই। অক্ফের দলিল আমি প্রিন্ট করে রাখছি, কিন্তু এখন আমি বসার সময় আমার আসলে অনেকগুলো ব্যস্ততার মধ্যে পড়ছি, তো হুট করে টাইম মেনটেন করতে আমার কাছে আছে এগুলা ক্লিয়ারলি। যে অক্ফ হয়েছে সাইদুল হক রহমতুল্লাহ ইন্তেকালের পরে যখন ওনার 3 ছেলে জীবিত ছিল। বড় মামা জনাব এখনো যিনি জীবিত আছেন জনাব হাফেজ মাসউদুল হক, মেজো মামা আমার জনাব মাহমুদুল হক, যিনি অনেক বড় জবরদস্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয়েছেন। তৃতীয় জন জনাব মাকসুদুল হক সাহেব। তো 3 জনের জীবদ্দ অবস্থায় ওনারা আমার নানু সহ এটা যে ভাবছেন যে ভবিষ্যতে ওয়ারিসটা আসলে ওয়ারিস বেড়ে যাবে, মাদ্রাসার ভূমি নিয়ে ইখতিলাফ তৈরি হবে, তখন সংকট দেখা দিবে, অক্ষ করে দিয়ে। এটা ওনারা হিতাকাঙ্ক্ষী হিসেবে করছেন, কিন্তু নানা অক্ষ করেন নাই। এই যে মামারা অক্ষ করছে, সেই অক্ষর দলিল আমার কাছে ক্লিয়ারলি আছে। এবং এই যে জমির মালিক সাইদুল হক রহমতুল্লাহ আলাইহি এর পক্ষে 8টা দলিল আছে। কয়টা দলিল? 8টা দলিল আছে, এখানে কোনো সংশয় কিছু নেই। এবং অক্ষ করছে সেই অক্ষে স্পষ্ট আছে। স্বাক্ষরের মধ্যে 4জন স্বাক্ষর করছে, আর 2 জন অর্থাৎ আমার আম্মা এবং আমার খালা মোহাম্মদ আবেদা বেগম নাবালিকা এবং জুবাইদা বেগম আমার আম্মা নাবালিকা হিসেবে সাব্যস্ত আছে। অক্ফের আইন অনুযায়ীও এখানে গাপলা আছে যে নাবালিকা ওয়ারিস থাকা অবস্থায়
অক্ষ করা যাবে কিনা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক, সেটা যাচ্ছি না। তাহলে এবং এই অক্ষটা হয়েছে মাদ্রাসার ভিতরে যে অংশটা, এটা মাদ্রাসার উত্তর পাশের অংশ এবং পিছনের অংশ থেকে নিয়ে একবারে যারা ওই এলাকায় গেছেন, যতটুকু জায়গা পরে ব্যবহার করা হচ্ছে, এটা মামা ব্যবহার করতেন। বাথরুম টাথরুম ছিল, মাদ্রাসা ব্যবহার করতো, বাকিটা মামা ব্যবহার করতেন, ফুকুর মামা ব্যবহার করতেন। এটার এখনো দলিল মাদ্রাসার নামে নাই। রেকর্ড পরবর্তীতে মাদ্রাসাকে দিয়ে দেওয়া হবে, এটাই কথা ছিল, যেহেতু নানা আজাম থেকে এমন একটা ইশারা ছিল। তো রেকর্ডটা পরবর্তীতে মাদ্রাসাকে দেওয়া হয়েছে, কিন্তু মূল দলিল এখনো। এখন একটা বিষয় আসেন, যেখানে জমিটা সাইদুল হক রহমতের নিজের, উনি অক্ষ করেন নাই, পরবর্তী প্রজন্ম অক্ষ করছে। যেখানে উনি আলাদাভাবে এখান থেকে মুখলেস মিয়া পছন্দ করেন না, জনাব মুখলেসুর রহমান সাহেব, তারপরে পাশে এসে উনি মাদ্রাসা করছেন। তার মানে এই প্রতিষ্ঠাতা এই অংশের মধ্যে ওনার অবস্থান নেই। সেখানে এই প্রতিষ্ঠান থেকে যদি আপনি সাইদুল হক রহমতুল্লাহর পরিবারকে পুরো মাইনাস করে দিতে চান, তাহলে এটা কি জুলুম না? ওনার পরিবারে কেউ শিক্ষক না থাকুক, কিন্তু কমপক্ষে পরিচালনা পরিষদ হইতে হইলে বা কিছু হইতে হইলে যে জমিদাতা, যার নামে জমি, তাদের কাউকে না রেখে বাহিরের লোকজন যদি সারাক্ষণ এখানে এই হট্টগোল করা হয়, এটা অবশ্যই এক ধরনের জুলুম। তার পরিবারের কাউকে না কাউকে অমৃত্যু মোতাল্লি হিসাবে থাকা উচিত বলে মনে করি। যাই হোক, এদিকে লম্বা ইতিহাসে আমি গেলাম, সেদিকে যাচ্ছি না। সাম্প্রতিক কালের ঘটনা, এগুলা নিয়ে আমাদের মুরব্বীদের কোনো আগ্রহ নেই। বিশেষ করে আমার আম্মা এত বিরক্ত, মানে এই বিষয়তে, কলাকা বিষয়তে কথা বললে উনি মানে রাগ হয়ে যায়। ওনার কথা হলো মাদ্রাসা, যেটা ওনার বক্তব্য, এটা আমারও বক্তব্য, এটা সে ক্লিয়ার কথা যে কলাকা মাদ্রাসা আল্লাহর রাস্তায় করছে, এটা আল্লাহর জন্য করছে, এটা কি কোনো মিরাজ সম্পত্তি নাকি? মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান কোনো মিরাজ হয় না। আমি আমার মামতো ভাই সহ যারা আমার লাইভে আছেন বা আছেন তাদেরকে সতর্ক বলছি যে মাদ্রাসার ক্ষেত্রে আমরা সাইদুল হক রহমতুল্লাহ আলাইহির পরিবারের লোক হিসাবে মিরাজ অংশ হিসাবে মাদ্রাসার কেউ মোতায়েন হবে, শিক্ষক হবে, এটা সম্পূর্ণ অবৈধ চিন্তাধারা। এমন চিন্তাধারা কোনোভাবে করা যাবে না। মাদ্রাসা তো মিরাজ হয় না, ইসলামী খেলাফা মিরাজ হয় না। এটা যোগ্যতার ভিত্তিতে যারা যোগ্য তারাই মাদ্রাসা পরিচালনা করবে, আগামী দিনেও যারা যোগ্য তারা পরিচালনা করবে। কোনোভাবে আমি কোশ্চিন কালো, আমি যতদিন আছি আমি কোনোভাবে এটা চাবো না যে যোগ্য লোক থাকা অবস্থায় আমার পরিবারের বংশের আত্মীয় স্বজন কেউ এখানে পরিচালনা করুক। যোগ্য লোক অবশ্যই সিলেক্ট করা হবে এবং তারাই মাদ্রাসা পরিচালনা করবে। কোনোভাবে অযোগ্য লোকদের মাদ্রাসা পরিচালনা করার বিষয় এখানে আসবে না। আসেন আমরা শেষ পর্যায়ে চলে আসি 2010-11 সালের পরের ঘটনা। তখন মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনার জন্য আমার মামাও যুক্ত ছিলেন, জনাব হাফেজ মাসুদুল হক সাহেব, এবং জনাব মিয়াবাড়ির মুখলিসুর রহমান মিয়া পরিবারের সদস্য মুক্ত, মানে সদস্য কেউ ছিল না কমিটিতে, এমন একদিনও ছিল না। তাহলে কিভাবে সাইদুল হক রহমতুল্লাহ পরিবার মুক্ত কমিটি থাকে? আজকে এত লম্বা সময়, আমি কেউ মনে কষ্ট নেবেন না, এত লম্বা সে কখনো জনাব মুখলিসুর রহমান সাহেবের নাতি, বর্তমান যে বিদায়ী সভাপতি জনাব মাওলানা ইলিয়াস ভাই, ইলিয়াস সাহেব, ওনারই বড় ভাই ইউসুফ মিয়া তখন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। তো ওনাদের পরিবারের কেউ ছিল না এমন কখনো হয় না। ওনারা এলাকার প্রভাবশালী ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। ওনাদের দাদার এহসান সাইদুল হক রহমতুল্লাহর উপর আছে, উনি নিয়ে এসেছেন। এগুলাকে কখনো আমরা ইগনোর করি না এবং এগুলাকে সম্মান দিচ্ছি। তো ওনাই সহ কমিটি ছিল। তখন একটা গুরুত্বপূর্ণ সুরা তৈরি করা হয়েছে। যে সুরার সদস্য কারা ছিলেন, আমার এখানে অনেকে প্রশ্ন করছে যে সুরা দ্বারা পরিচালনা হোক। সেই সুরার সদস্য ছিলেন জনাব নুরুল ইসলাম আদিব, বাংলাদেশের খ্যাতমানা বড় আলেম। যে সুরার সদস্য ছিলেন রশিদিয়ার হজরত শহীদুল্লাহ সাহেব, মুফতি আহমদ মাদানিয়ার হজরত মুফতি আহমদুল্লাহ সাহেব। তারপরে যে সুরার সদস্য ছিলেন আল্লামা শিবির আহমদ রহমতুল্লাহ আলাই। যে সুরার সদস্য ছিলেন জনাব খালেদ সাইফুল্লাহ সাহেব, প্লাস উনি মজলিসে আমেলার সভাপতি ছিলেন। এরপরে ছিলেন মিরজপুরের জনাব নিজামুদ্দিন সাহেব, নাজিপুর মাদ্রাসার জনাব হাফেজ আব্দুর রহমান সাহেব, তারপরে ওসমানিয়া মাদ্রাসার জনাব ইউসুফ সাহেব। এদের বাহিরে আমাকে দেখান আর কাকে সুরাত রাখা যায়? এরা থাকলে আর মাদ্রাসা সুন্দর চলবে না, কিভাবে চলবে? এই সুরাকে ছিলাম তখন মাদ্রাসায় ওস্তাদ হিসাবে অনেক আমাদের মোহতামিম ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি আবু বকর রহমতুল্লাহ আলাই। ওস্তাদ হিসেবে ছিলেন জনাব মাওলানা শেখ মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ, মুফতি নিজামুদ্দিন হাফিজাহুল্লাহ, মুফতি হারুন রশিদ সাহেব। এভাবে আমাদের জবরদস্ত অনেক ওলামা একরাম তখন ওস্তাদ হিসেবে ছিল। তো তখন কোনো দায়িত্বে না থাকা সত্ত্বেও আমার মামাতো ভাই নিজামুদ্দিন সাহেবের কিছু ভুল, আমি এটাকে ভুল তো ভুল বলতে হবে, যে যে হোক, আমি তো এখানে কোনো ইয়ে করতে আসিনি, প্রতিষ্ঠানের বিষয়ে বলতে আসছি। ওনার কিছু ভুল এখানে আছে। যে ভুলগুলো ছিল মুরব্বীদের সাথে সমন্বয়হীনতা। জনাব আবু বকর সাহেব মুরব্বী ছিলেন, তার সাথে যতটুকু রিলেশন এবং সমন্বয় দরকার ছিল হয় না। ভাই মানুষ বলতে ভুল হয়, ভুল হাজারো জন করে। সমন্বয়হীনতা এবং তখন অন্যান্য কলিগ বা ভিতরের অন্যদের সাথে
চেতনাগত কিছু দূরত্ব তৈরি হয়, সেটা রাজনৈতিক দর্শন বা অন্যভাবে বলি, আমি কারো নাম নিতে চাচ্ছি না। এই দুটার সংমিশ্রণে সর্বপ্রথম 3 নম্বর হচ্ছে ওনার কর্তৃক ঐতিহাসিকভাবে ওই যে বললাম মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলের সাথে সাইদুল রহমতুল্লাহ যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্বকে যেটা আমরা লালন আলহামদুলিল্লাহ করি না, এবং আমি চেষ্টা করতেছি আমার সাথে সংশ্লিষ্ট মমতাবারে যারা আছে এখন তারা এখনো লালন করে না যেটুকু আছে আলহামদুলিল্লাহ, কিন্তু উনি হয়তো কোনো না কোনোভাবে কিছু কথা বলছেন, কারণ যা কিছু ঘটে কিছু না কিছু রটে কিছু না কিছু ঘটে, এমন কথা আছে না। তো উনি হয়তো এমন কোনো মন্তব্য করেছিলেন, এবং বয়ানের মধ্যেও কিছু খেলাধুলা নিয়ে ইত্যাদি নিয়ে কিছু কথা বলছেন যেটি মেয়ে বাড়ির পরিবারের ছেলেদের গায়ে লাগে। সব মিলিয়ে মাদ্রাসার মুরব্বীদের সাথে সমন্বয়হীনতা, কলিগ শিক্ষকদের সাথে চিন্তাগত দূরত্ব, 3 নম্বর মিয়া পরিবারের দু একটা কোনো মন্তব্য, 4 নম্বর বয়ানে কোনো কড়া শরিয়া বিধান বলা, এবং যেটা ক্ষেত্রে স্থানীয় ওই কাজের সাথে জড়িত খেলাধুলা বা বিভিন্ন কাজের সাথে জড়িত যুবকদের গায়ে লাগে, এবং যুবকদের সাথেও সমন্বয়হীনতা। এই একাধিক বিষয়কে কেন্দ্র করে ওনার সাথে একটা দূরত্ব তৈরি হয়। কিন্তু এই দূরত্বটা এমন কোনো না যার কারণে কাউকে মাথা থেকে বহিষ্কার করা যায়, এটা হলো প্রত্যেকের শব্দযোগ্যতা থাকে না। কিন্তু এটাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি ভিতরের ওস্তাদ, ওনারা তার বিরুদ্ধে গুনে গুনে 19টা অভিযোগ লিখিতভাবে প্রচার করে এবং তার ক্লাস বর্জন করে। যাই হোক, পরবর্তীতে সেই ভিত্তিতে তৎকালীন মোহতামিম আবু বকর সাহেব হুজুরের কাছে মাওলানা নিজামুদ্দিন সাহেবকে বিদায় করার জন্য বলা হয়। সূরা কিন্তু আছে, খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ সূরা। তো পরবর্তীতে এই সূরা আবু বকর সাহেবকে বললে তো উনি সূরার কমিটি ডাকা হয়, যে উনি যেহেতু গুরুত্বপূর্ণ মাদ্রাসা শিক্ষক, তাকে তেমনি বিদায় করে সূরা ডাকতে হবে। সূরার সদস্যরা মাদ্রাসায় আসছেন, আসার পরে ওনারা যখন যাচাই বাছাই করলেন, তখন এটাকে আরো ব্যাপক তদন্তের জন্য ওনারা মুফতি নিজামুদ্দিনের বহিষ্কার স্থগিত রাখছেন, বহিষ্কার করেন নাই। কিন্তু এটা আমাদের এলাকার কিছু মানুষ আগে থেকে যারা রেডি ছিল, বহিরাগত মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট না, তারা কোনোভাবে মানতে পারেন নাই। তারা মাদ্রাসার গেটে তালা রেখে দিয়েছেন এবং সূরাকে বলছেন যে ওনাকে এখনই বহিষ্কার করতে হবে, বহিষ্কার না করা হলে একজনকে বের হতে দেওয়া হবে না। দেখেন কত গুরুত্বপূর্ণ ওলামা একরাম এখানে ভিতরে বসা। পরে খালেদ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম তিনি বের হয়ে আসছেন, এসে তালা খোলানোর জন্য, মুরব্বীদেরকে বিদায় করানোর জন্য তিনি মৌখিকভাবে বলছেন যে ঠিক আছে, নিজামরে বাদ দেওয়া হয়েছে। কিন্তু ওনারা এখানে বৈঠকটা শেষ করতে পারতেছেন না, তাই ওনারা চলে যাবেন। এই চলে যাওয়ার সময় এই বাহিরের লোকেরা মাওলানা ইউসুফ সাহেব, উসমানিয়ার মোহতামিম ইউসুফ সাহেবের ড্রাইভারকে মারধর করছে। তো এভাবে পরবর্তীতে এই শুরা কমিটি এখান থেকে চলে যায়, গিয়ে খালেদ সাইফুল্লাহ সাহেবের মাদ্রাসায় বৈঠক করে সেখানে বহিষ্কার না করা এবং এগুলো সবগুলো অহেতুক হিসেবে সাব্যস্ত হয়। তারপরেও অতিরিক্ত তদন্তের জন্য চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হবে, মানে ইয়ে করা হয় জসিম চেয়ারম্যান সাহেবকে। পরবর্তীতে জসিম চেয়ারম্যান সাহেব তদন্ত করে অর্থ কেলেঙ্কারি সহ যে অভিযোগগুলো আসছে সবগুলো 2500 টাকা অর্থ কেলেঙ্কারির একটা ইয়ে আসছে আর কি, কিন্তু ওই টাকাগুলো উনি জমা দেয় না, কিন্তু রসিদ এবং টাকা সহ তার ডেস্কে ছিল। পরে রেখে আসতে এই সুযোগ উনি তো আগে বের হয়ে গেছে, কারণ ওনার ডেস্কে পরে খুঁজে পাওয়া গেছে। তাইলে অভিযোগগুলো বেহুদা হিসাবে সাব্যস্ত হওয়ার পরে সুরা তো ওখানে চলে যায়। পরে যেহেতু সুরা এখানে মিটিং করতে পারে না, চলে গেছে, এবং নিজাম সাহেবকে তারা বাদ দেয় নাই। স্থানীয় চেয়ারম্যান সাহেব যখন মসজিদে তদন্তর রিপোর্ট শুনাতে আসছেন, তার সাথেও অশালীন আচরণ হয়েছে। তারপরে উনি সাহস করে বলছেন যে এগুলো সবগুলো অযৌক্তিক, কোনোটার ভিত্তি পাওয়া যায় না। এরপরও যেহেতু ওনারা নিজাম সাহেবকে বাদ দিতেই হবে, ওনাদের আক্রোশ, সেই জন্য ওনারা ছাত্র শিক্ষক একত্রিত এবং ইয়ে হয়ে জনাব মরহুম আবু বকর সাহেব রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, আমি তো এটা বিশ্বাস করি যে আবু বকর সাহেব আসলে কি যে মহব্বত করতেন আমাদেরকে, উনি পেটে বুকে পাথর চাপা দিয়েই তিনি ঘোষণা করছেন। ওনাকে যেভাবে মিসগাইড করা হয়েছে, যেহেতু বললাম আগে থেকে একটা দূরত্ব ছিল, তো নিজামুদ্দিন সাহেবকে কি করা হয়, বহিষ্কার করা হয়। এবং সেই সময়ের একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদেরকে বলি, যেটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক। সেটা হলো শিক্ষকদের থেকে স্বাক্ষর নেওয়া হয় যে সব শিক্ষক স্বাক্ষর দিতে হবে যে আমরা মুফতি নিজামকে চাই না, সে তার মধ্যে এই দোষ আছে। সেই ভিত্তিতে সবাই থেকে স্বাক্ষর নিতে গেলে চরমোটা মাদ্রাসার এই সাবেক শাইখুল হাদিস মরহুম মাহফুজুর রহমান রহমতুল্লাহ আলাই, যিনি অনেক ভালো যোগ্য আলেম ছিলেন, অনেক ছাত্র গড়ার কারিগর ছিলেন এবং অত্যন্ত সুন্দরভাবে পড়াইতেন, দীর্ঘ অনেক বছর কলাকফা মাদ্রাসার নাজেমা তারিমাত ছিলেন,
এবং যিনি কলারপুর মাদ্রাসার ইমাম ছিলেন, উদারতা দেখেন, উনি আমার মামাতো ভাই নিজাম সাহেব আসার পরে ওনার ইমামতি ছেড়ে দিয়ে নিজাম সাহেবকে দিচ্ছেন। এভাবে অনেক বড় মাপের ছিলেন। পরবর্তীতে চরমোটা মাদ্রাসা সাইকুল হাদিস হয়েছেন। ওনাই সাক্ষ্য দেয় আনার পরে ওনাকে দৌড়ানি দিচ্ছে, ওনাকে দৌড়ায় অনেক দূর পর্যন্ত নিচ্ছে ওনাকে, উনি তো এইভাবে চলে আসছেন। এরপরে যখন ওনারা চলে আসছেন, সুরা অপমানিত হয়ে চলে আসছে, কমিটি বাদ, এসব নিয়ে উনি বিএনপি করতেন, ওনাদের এই কমিটি সব বাদ, খালেদ সাহেব সবাই যেতে পারেন না এখনো পর্যন্ত, খালেদ সাহেব এর পরবর্তীতে এখনো পর্যন্ত উনি যান নাই। তো এভাবে পুরো আকাবির উম্মতকে ইয়ে করে পরবর্তীতে ওনারা নিজেদের মতো করে একটা কমিটি করছেন। ওলামা লীগের কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে লিখতো, বাস্তবতা জানি না, আব্দুল্লাহ ইসরাফিল নামে, আব্দুল্লাহ ইসরাফিল দুদুভাই। তার সাথে আমাদের বর্তমান একটা হেভিয়েট কওমি আহ্বানের রাজনৈতিক দলের নেতা কর্মীরা জড়িত ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন এখন পুরনের সব কাসন্দি বলে সবাইকে এখন একা তৌফিক দান করুন। আমরা এগুলো মনে রাখতে চাই না, ভুলে যেতে চাই পিছনের সমস্ত। তো ওনারা সেখান এই ওলামা লীগের ওনাকে সভাপতি বানিয়ে এভাবে ছিলেন। একটা পর্যায়ে কলাকাতা মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা উদ্যোগ নেয় যে এভাবে তো অন্যায় ভাবে একটা বৈধ শুরাকে, বৈধ কমিটিকে বাদ দিয়ে নিয়মতান্ত্রিকতা রক্ষা না করে এভাবে তো এটা হয় না। তো আপনি বলেন যে মুফতি নিজাম হাজার অপরাধী, কিন্তু যদি সুরার মতে এই যে যাদের নাম আমি বললাম, নুরুল ইসলাম আদিব সাহেব, শহীদুল্লাহ সাহেব, আহমদুল্লাহ সাহেব, নিজামুদ্দিন সাহেব, ওসমানিয়ার ইউসুফ সাহেব, নাজিরপুরে আব্দুর রহমান সাহেব, শিব্বির সাহেব, খালিদ সাহেবুল্লাহ সাহেব, ওনারা যদি রাখতে বলেন, আপনার তো যেই হন না কেন, আপনি যেই হন না কেন, আপনার তো মেনে নেওয়া উচিত ছিল সাময়িকের জন্য হলেও। কিন্তু যারাই মানেন নাই তারাও তাদের প্রতিকর্মের ফল অবশ্যই ভোগ করছেন। তিলকালা ইয়া মুনুজাউলু বাইনান নাস। তার পরবর্তীতে ঘটনা সবাই জানেন। এরপরের ঘটনা তো আরো ভয়াবহ করুন। প্রাক্তন ছাত্র পরিষদের লোকেরা আব্দুল্লাহ ইসরাফিল সহ এদের দুর্নীতি বা একটা বিষয় নিয়ে ইউনিও অফিসে কি করছে অভিযোগ করলো, ইউনিও পক্ষকে ডাকলো, ডাকার পরে দুর্নীতি প্রমাণ করতে পারছে, ওনারা ওইভাবে জমতে পারে না, পরে আগের কমিটি বাতিল করা হয়েছে, নতুন করে কমিটি হয়েছে। এবং নতুন কমিটি কাদেরকে রাখা হবে এটা নিয়ে যখন ইয়ে শুরু হয়েছে, জনাব মোহাম্মদ আলী সাহেব সুযোগ চাইছেন কাউকে রাখতে, এবং প্রাক্তন ছাত্র পরিষদ চাইছেন কারামতিয়া মাদ্রাসার মোহতামিম হারুন সাহেব, যিনি হাটাজারি মাদ্রাসা থেকে 2000 সালে দেওয়া পড়ছেন এবং কওমি আকীদারই লোক, যদিও আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কিন্তু কওমি মাদ্রাসা থেকে দেওয়া পড়ছেন, তাকে সভাপতি করা হয়। তো এই সভাপতি করতে গিয়ে পরে ইউনি বলছেন যে এটা তো মাদ্রাসার বিষয়, বেফাক থেকে অনুমোদন লাগবে। পরবর্তীতে বেফাক থেকে অনুমোদন হারুন সাহেবের কমিটিকে দেওয়া হয়। তৎকালীন এই ঘটনা সবাই জানে, এটার সাথে আমাদের এখন যারা পরে কমিটি হয়েছেন সবাই একসাথে জড়িত। তো হারুন সাহেবকে সভাপতি করে কমিটি হয় এবং এই কমিটি চালাচ্ছে। নিজাম সাহেবরা নাই, শেষ, চালাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। তো আইনগতভাবে বৈধ কমিটির তো সুরা তো আগেরটা, এরপর থেকে যায় আসছে, ওইটার নিয়মতান্ত্রিক শেষ না হওয়া পর্যন্ত তো ওনাদেরকে যে ওনারাই এখনো পর্যন্ত বৈধ সুরা আমার মতে। আমি তখন বলছি যে আপনারা একটা হাইকোর্টে মামলা করেন যে বৈধ সুরাকে তাদের পরিচালনাধীন প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হচ্ছে না। যাই হোক, ওগুলো তো আর হয় না, কেউ যায় না ওগুলাতে। তো পরে সেই এক বৈধতার পরে নতুন ভাবে তো যেহেতু প্রশাসনের সাথে ডিল হয়েছে, যেভাবে হোক ডিল হওয়ার পরে বৈধ কমিটির সভাপতি জনাব মাওলানা হারুন সাহেব, একজন আলেম সভাপতি, আগে ছিল আলেম সুরা। তো ভাই আমরা তো চাই মাদ্রাসার সভাপতি কমিটিতে আলেমরা থাকুক, সুরা আমরা চাইছি সব। তো কারা চায় না তাদেরকে চিহ্নিত করা হোক, তারাই হচ্ছে ক্ষতি করে, আমাদেরকে দিকে তো বিধান করে দেখে লাভ নেই। তো জনাব হারুন সাহেব আইনগতভাবে এই যেহেতু ইউনু কর্তৃক এবং বেফাক কর্তৃক অনুমোদিত বৈধ কমিটি, হারুন সাহেবের কমিটি তো আইনগতভাবে বিলুপ্ত। উনি যদি কোনো অপরাধ করে ওনার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে, আইনগতভাবে যাবে। কিন্তু 5 আগস্টের পর স্থানীয় ওনারা আগের কমিটির নিজেদের মতো করে রদবদল করছে, সেটা প্রশাসনের সাথে যোগাযোগ ছাড়াই। এবং একটা দুঃখের কথা বলি এখানে, দীর্ঘ এত বছর আওয়ামী লীগ যে কমিটিকে লালন পালন করছে এবং যে অন্যায় করছে, সেই আওয়ামী লীগের কমিটি এবং সেই ইয়েতে এই নতুন করে 5 আগস্টের পরে অন্যায় কমিটিকে তে অংশগ্রহণ করছে রামগতি উপজেলা জামাতের সভাপতি, কমলনগর উপজেলা জামাতের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব হুমায়ুন কবির সাহেব এবং আব্দুর রহিম সাহেব। কিন্তু স্থানীয় জামাতের কর্মীরা এটা মেনে নেন, কারণ তো এই স্থানীয় ভাবে এটা মেনে নেয় না এবং স্থানীয় জামাতের লোকেরা এটা ইয়ে করছে যে ওনারা জামাত দলীয় ভাবে জামাতের আনুগত্য আমরা করি, ঠিক আছে, কিন্তু মাদ্রাসা ইস্যুতে ওনারা না জানে না। বাকি ওনারাও বলছে যে আমরা আসছি, আমাদেরকে ডাকছে, আমরা আসছি, যদি পারি সুষ্ঠু সমাধান করি। ওটা আমি ওই দৃষ্টিতে ওনাদেরকে ওইভাবে খারাপ ভাবে নিচ্ছি না, আলহামদুলিল্লাহ ওনারাও চেষ্টা করছেন। তো যাই হোক, তো ইউনু কর্তৃক আইনগত হিসাবে হারুন সাহেবকে বাদ দিয়ে এবং আওয়ামী লীগের কিছু নেতা ছিল ওদেরকে বাদ দিয়ে জামাতের নেতাদেরকে নিয়ে জনাব ইলিয়াস সাহেবকে সভাপতি সিদ্ধান্ত নিয়ে একটা কমিটি করা হয়েছে, যে কমিটি এই গত 7-8 মাস পরিচালনা করছে। এই কমিটি একটা দুঃখজনক কথা বলি, যেখানে মাদ্রাসার জমিদাতা সাইদুল রহমতুল্লাহ আলাই, সেখানে ওনাদের দাবি যে বাড়ি সহ সবকিছু মসজিদের।
আইনি ভিত্তি থাকলে আইনি ভাবে মামলা করেন, কোর্ট থেকে মামলা আসবে, আদালত থেকে রায় আসবে, কিন্তু না করিয়া পোলাপান দিয়া সাইদুল রহমতুল্লাহ বাড়ির দরজার মধ্যে ওনারা খুঁটি গাড়ে যে এটা মাদ্রাসা, ওটা মাদ্রাসার, মাদ্রাসার পিছনে পুকুর যেটা মাদ্রাসার নামে রেকর্ড, কিন্তু দলিল সাইদুল রহমতুল্লাহ নামে, সেটা ভরাট করে পিছনে বিল্ডিং নিবে। এবং ওনার শেষ স্মৃতি একটা পুরানো প্রতিষ্ঠানে একটু স্মৃতি হিসেবে কিছু অংশ রেখে দেওয়া উচিত ছিল। ওনার হাতে গড়া পূর্ব পাশের বিল্ডিংটার একটা অংশ যদি রেখে দেওয়া হতো, তাহলে ভবিষ্যতের জন্য প্রজন্ম জানতে পারতো যে উনি সেই যুগে কিভাবে মাদ্রাসার জন্য কাজ করছেন, কিন্তু সেটা ভেঙে ফেলে এখন টিনের ঘর করা হয়েছে। তো পরবর্তীতে ওনারা এই কমিটি পরিচালনা করে এবং ওনারা অনেক ভালোভাবে পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করছে, আমি অস্বীকার করব না। কিন্তু এই যে ধাপে ধাপে পরিবর্তনগুলো, সমস্ত পরিবর্তনগুলোতে যে জিনিসটা আমি সবচেয়ে গভীরভাবে লক্ষ্য করছি, সেই বিষয়টা হচ্ছে যে জনসম্পৃক্তহীনতা দিন দিন বাড়ছে। আচ্ছা, এর একটা কথা বলি, শুরার শেষ বৈঠক যেটা কলাকপাত থেকে ওনারা কোনো মতে যান নিয়ে, ইজ্জত নিয়ে কোনো মতে গেছে, যাই খালেদ সাহেবুল্লাহ সাহেবের মাদ্রাসায় যখন তারা মিটিং করছে, সেই মিটিং এর সিদ্ধান্ত হয় মাদ্রাসার মুহতামিম হচ্ছে খালেদ সাহেবুল্লাহ সাহেব, আর এই সিদ্ধান্ত আদিব সাহেব হুজুর দামাত বরাকাত তুমি সুরা দিচ্ছে শিবির সাহেব সহ, আর আবু বকর সাহেব হুজুর রহমতুল্লাহ হলো আজীবন সদরুল মুদাররিসিন। কিন্তু এটা তো আর মানা হয় নাই, বাস ওই প্রাসঙ্গিক কথা। জনসম্পৃক্ত, কারণ প্রথমে সবাই সম্পৃক্ত ছিল, যখন নিজাম সাহেবকে বের করা হয় তখন এলাকার অধিকাংশ মানুষ সম্পৃক্তহীন হয়ে যায়। দলব্যাপী বিএনপি জামাত তো আছেই, পাশাপাশি অনেক স্থানীয় সবাই সম্পৃক্তহীন হয়ে যায়, মাদ্রাসা থেকে দূরত্ব তৈরি হয়। দ্বিতীয় দফায় যখন এই আব্দুল্লাহ ইস্তাবিল কে বহিষ্কার বাদ দেওয়ার সময়, ইউনি কর্তৃক নতুন কমিটি করার সময় আমাদের একাধিক ওস্তাদ তখন বাদ হয়ে যায় অটোমেটিকলি। জনাব মুফতি হারুন রশিদ হাফিজাউল্লাহ, জনাব মাওলানা মুফতি মুহাদ্দিস ইউসুফ হাফিজাউল্লাহ, ইউসুফ ভাই, উনি অত্যন্ত প্রতিভাবান আলেম, জনাব মাওলানা শেখ মোহাম্মদ আলী হাফিজাউল্লাহ এবং জনাব মাওলানা শফিকুর রহমান সহ সাহেব দামাত বরাকাতুহু, ওনারা যখন বাদ হতেন, ওনাদের সাথে একটা বিশাল অংশ তখন মাদ্রাসা থেকে দূরত্ব তৈরি হয়। আগে সবাই মিলে জিলে ছিলাম, মাদ্রাসাটা সবার প্রতিষ্ঠান ছিল, আন্তরিকভাবে ছিল, কিন্তু এরপরে দুইটা অংশ বাদ হয়ে গেল। তৃতীয় দফায় জনাব হারুন রশিদ সাহেবকে বাদ দিয়ে ইলিয়াস সাহেব নতুন কমিটি করেন, তখন দুইজন ওস্তাদকে বাদ দেওয়া হয়, জনাব মুফতি আব্দুল বাতিন সাহেব যিনি অত্যন্ত যোগ্য আলেম, জনাব মাওলানা আব্দুল আনোয়ার সাহেব যিনি অত্যন্ত যোগ্য এবং নরম তবিয়তের আলেম বাদ দেওয়া হয়। তখন আরেকটা অংশ সম্পর্কহীন হয়ে যায়। এখন মাদ্রাসা এটা গুটি কয়েক লোকের হাতে চলে আসছিল। তো আলহামদুলিল্লাহ এই দীর্ঘ পাঠ চুকিয়ে মাদ্রাসা এখন আবার আজকে নতুন ভাবে জনাব সেই পূর্বে শুরা এবং মজলিস আমিলার সদস্য জনাব ইউসুফ সাহেব সহ ওনারা মাদ্রাসা যান। তবে ওনারা আগের কমিটি বা আগের শুরাকে পুনর্বহালের বিষয় কিছুই হয় না। যেটা হয়েছে যে হারুন রশিদ সাহেব, মাওলানা হারুন রশিদ সাহেব যিনি একজন কওমি দেওবন্দি আলেম, কারামতি কামিল মাদ্রাসা, উনি যে সভাপতি, ইউনি কর্তৃক সভাপতি, ওনাকে যে সভাপতি থেকে বাদ দেওয়া হয়েছে, এটাকে পুনর্বহাল করা হয়েছে, জাস্ট এতটুকুই হয়েছে। কিন্তু এটাও হলো দ্বিতীয় দফার আইনগত বৈধ কমিটি। কিন্তু আমরা চাই এখানে কারো কোনো নেই, এখানে এই প্রতিষ্ঠান তো দিনই প্রতিষ্ঠান, সাইদুল রহমতুল্লাহ জমি দিছে অসুবিধা কি? এজন্য এখানে তার পরিবারের কারো কোনো কৃতিত্ব বা দাবি রাখার সুযোগ নেই, কারণ প্রতিষ্ঠান তো মিরাসি হয় না। কিন্তু প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চালাইতে হইলে এলাকার সব আলেমদের সাথে সমন্বিত হতে হবে। সব আলেমদের সাথে সমন্বয় হলে যারা জমি দিচ্ছে, যাদের বাড়ি, তাদের তো সমন্বয় লাগবে। তাদের যদি কমিটিতে না রেখা সেই 3 কিলো দূরের থেকে, 10 কিলো দূরের থেকে, সেই বটতলি থেকে মামুন সাহেবকে নিয়ে যাওয়া হয়, তাহলে কি হবে? যদি ওনারা অযোগ্য হয়, খেয়ানত করে, তাহলে অন্যরা দেখবে। সুরার কাছে অভিযোগ দিচ্ছেন, সুরা দেখবে, সুরা খেয়ানত প্রমাণ হলো না, থাকবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আগামীতে আমরা চাই আবারও সুরা আসুক। যে সুরা ছিল এর চেয়ে উত্তম সুরা হতে পারে না। সেই সুরা থেকে রহমতুল্লাহ আলাই হয়ে গেছেন মরহুম শিব্বির আহমদ রহমতুল্লাহ আলাই, সেই সুরার তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ছাড়া বাকিরা বা হায়াতে যারা আছেন সবাইকে নিয়ে আবারও সুরা। এখানে একটা দুঃখের কথা বলি, এত গুরুত্বপূর্ণ সুরাকে বাদ দেওয়া হয়েছে, এরপরে যা কিছু হোক সবকিছু তো একজন আলেমের দৃষ্টিতে অবৈধ হওয়ার কথা। মুফতি নিজাম এখানে আনপার্সন, সেই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না। গুরুত্বপূর্ণ ব্যক্তি আদিব সাহেব হুজুর, শহীদুল্লাহ সাহেব হুজুর, আহমদুল্লাহ সাহেব হুজুর। এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে নিজামুদ্দিন সাহেব, শিব্বির সাহেব, খালেদ সাহেবুল্লাহ সাহেব। তাদের কে অমান্য যারা করছে, তারা কিভাবে সচেতন সমাজের প্রতিনিধিত্ব করতে পারে? আমার প্রশ্ন, আপনারা উত্তর দিবেন যে এরা রাইট ছিল নাকি মুফতি নিজামকে বহিষ্কার করে পরবর্তীতে যারা প্রতিষ্ঠান পরিচালনা করছে তারা রাইট ছিল? ভাই ভুল হতে পারে, মুফতি নিজামেরও ভুল ছিল, পরে যারা বলছে তাদেরও ভুল ছিল, এটা মানতে হবে। যদি আপনি ভুল স্বীকার করতে না পারেন, জীবনে কোনোদিন আপনি কল্যাণ অংশ হতে পারবেন না। তো প্রতিষ্ঠানকে মিরাস
সূত্র না, ওটা তুমি আল্লাহর রাস্তায় দান করছেন, সওয়াব পাবেন। এখানে যদি আমি মিরাজ দাবি করি তাহলে সওয়াবের কি হলো? এটা কোনো মিরাজের কিছু না, ওয়ারাসাতের কিছু না, তার পরিবারের আলাদা কোনো দাবিরও কিছু না। এখানে হলো প্রতিষ্ঠান সুন্দরভাবে চলা এবং উভয় পরিবার এর একক দাপটবিহীন চলা, সমন্বিত, যেখানে যখন বড় বড় আলেমদের সুরা থাকবে সেই সুরাকে যদি উভয় পরিবার মেনে নেয় তাহলে ভেজাল শেষ। সুরাকে তো সাইদুল রহমানের পরিবার মেনে নিচ্ছে, তো মানে না কারা? যারা মানে নেয় তারা যদি সচেতন হয় এবং ঝামেলা দূর করে তাহলেই জিনিসটা সমাধান হবে। তো আমি আশা করব সবাই কিন্তু এই যে যতই ইয়ে করছে, ভুল করছে, নিজাম সাহেব ভুল করছে, সেটা উনি প্রায়শ্চিত্ত ওনাকে দিতে হচ্ছে, ওনাকে উনি ওটা উপভোগ করছে। পরবর্তীতে ওনার সাথে যারা ভুল করছে তাদেরকেও দিতে হয়েছে, এরপরে যারা করছে তাদেরকে দিতে হয়েছে, এভাবে চলছে। কিন্তু ক্ষতি হচ্ছে কোথায়? এত বছর পুরান একটা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে ভাই। আপনি ভুল করবেন, এটার প্রায়শ্চিত্ত দিতে হবে, কিন্তু আপনি তো প্রায়শ্চিত্ত দিয়ে গেলেন, কিন্তু প্রতিষ্ঠান যেটা এখন বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থাকতো, সেই পর্যায়ে যদি তাকে নিতে হয়, আমি মনে করি আবারও সেই পুরানো সুরে ফিরে যেতে হবে। এবং এদের সাথে যদি আরো কাউকে অ্যাড করা প্রয়োজন হয়, বাংলাদেশ, সারা বাংলাদেশ থেকে, বৃহত্তম নোয়াখালীর বাইরে প্রয়োজন, ঢাকা ঢুকা থেকে অ্যাড করে সুরার মাধ্যমে পরিচালিত হয়। সুরা যদি মুফতি নিজাম সাহেবকে রাখে উনি ঢুকবেন, না রাখলে ঢুকবেন না। সুরা এর মাধ্যমে যদি এলাকার কমিটি তৈরি হয়, সেই কমিটি থাকবে। এক্ষেত্রে একটা কথা আমি বলি, এই যে একাধিক কমিটি হয়েছে, এই কমিটিগুলো একটা একটার বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছে, এখানে অনেকেই সীমা লঙ্ঘন করেছে। এখানে জনাব ইউসুফ মিয়া সাহেব, উনিও ভালো মানুষ ছিলেন, ভালোভাবে কাজ করছেন। আব্দুল আলী ইসরাফিল ভাই, তিনিও ভালোভাবে কাজ করছেন। ইলিয়াস মিয়া সাহেব, তিনিও ভালোভাবে কাজ করছেন। সবার আন্তরিকতা ছিল, প্রতিষ্ঠানের প্রতি সবারই মায়া মহব্বত আন্তরিকতা আছে। এই প্রতিষ্ঠানকে সবাই প্রতিষ্ঠানের উন্নতি চায়। আমি চাইবো সামনে যারা কমিটিতে আসবেন, শুরু হবেন, ক্ষমতার বাহাদুরি, পিছনে আপনাদের সাথে কি হয়েছে সেগুলোকে ভিত্তি করে প্রতিশোধ নেওয়া, দয়া করে এগুলো করবেন না। আমি এগুলো করলে আমি আপনাদের বিরুদ্ধেও যতটুকু আমার সাধ্য আছে সেই হিসেবে আমি চেষ্টা করব। আমি চাইবো যে পিছনে কার কি ব্যাকগ্রাউন্ড, কার কি অবস্থান সেদিন না থাকে, যেটা করলে প্রতিষ্ঠান ভালো হয়। যদি মুফতি হারুন সাহেবকে আনলে প্রতিষ্ঠান ভালো হয়, হারুন সাহেবকে আনা হোক। মুফতি ইউসুফ ভাইকে যদি আনলে প্রতিষ্ঠানের জন্য কল্যাণ হয়, আনা হোক। যাকে আনলে সুরা করেন, সুরা যাকে আনলে কল্যাণ মনে করে। যদি বলা হয় যে শিক্ষক ছাত্র সব বাদ, নতুন করে নিয়োগ দেওয়া হোক, তাও হোক, কিন্তু পুরনো সুরা চাই, আলেমদের তত্ত্বাবধান চাই, আকাবিরদের নেক নজর চাই। ওমা আলাইনাল বালাগ। যা বলছি ভুল ত্রুটি ক্ষমা চাই। আর এখানে অনেক প্রশ্ন করছেন, আশা করি সব প্রশ্নের উত্তর হয়ে গেছে। আরেকটা কথা শেষ পর্যন্ত বলে দিই, আমাদের একটা প্রশ্ন ছিল ছাত্রদের আন্দোলন। আসলে ছাত্রদের আন্দোলন এটা বৈধ অবৈধ উভয়টাই আছে। এখন হাটাজারিতে ছাত্র আন্দোলন হয়েছে, যারা এটা সমর্থন করছে তারা আবার অন্য জায়গায় ছাত্র আন্দোলন সমর্থন করে। আমরা ছাত্র আন্দোলন সমর্থন করি না, কোনোভাবেই করি না। ছাত্রদের কোনো আন্দোলন কোনোভাবে সমর্থনযোগ্য না। কিন্তু প্রথম নিজাম সাহেবের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন ছিল, এরপর আক্তার সাহেবের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন ছিল, হ্যাঁ, এবং আক্তার সাহেব 6 মাসের জন্য বাইরে ছিলেন। এরপরে আবার এই কি বলে মোহাম্মদ আলী সাহেবের সময় বসে ছাত্রদের আন্দোলন ছিল না, ছাত্ররা তখন চলে গেছে। এখন আবার নতুন করে ছাত্রদের আন্দোলন হয়েছে, কমিটির বিরুদ্ধে, ওস্তাদের বিরুদ্ধে নয়, যে আগের কমিটি পুনর্বহালের দাবিতে। তো এই আন্দোলনগুলো কওমি মাদ্রাসায় সম্পূর্ণ অনুচিত। কিন্তু যখন আমাদের আকাবিররা এটা নিয়ে মানে সমাধানে না যায়, তখন ছাত্ররা এগিয়ে আসে। এক্ষেত্রে ছাত্রদের কিছু বেয়াদবি হয়, উদ্ভট মন্তব্য হয়, অশালীন বক্তব্য, শব্দচয়ন হয়। আল্লাহ তাআলা যেন এই জামিয়াকে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি থেকে হেফাজত করে এবং মুরব্বীদের সমন্বয়ে প্রতিষ্ঠান আবার তার সহগৌরবে ফিরে আসে। এতটুকুই আমার বলা। এবং বিশেষ করে এলাকায় আমি মিয়া বাড়ির এবং তাদের পরিবারের সকলের কাছে অনুরোধ করব যে এই প্রতিষ্ঠান থেকে আপনারা 1 টাকা পান না, আমরাও 1 টাকা পাই না, আপনাদেরও কোনো লাভ নেই, আমাদেরও কোনো লাভ নেই। কিন্তু প্রতিষ্ঠান যদি ভালো চলে, হাজার হাজার ছাত্র থাকে, এলাকা ডেভেলপ হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি হবে, এখানে দোকানপাট হবে, কত কিছু হবে। প্লাস এলাকা পরিচিতি, যেটুকু পরিচিতি কলাকপা মাদ্রাসার উসিলায় এই যে ছোট্ট একটা গ্রাম বা আমাদের এই এলাকাটা সম্মানের দৃষ্টিভঙ্গি নিয়ে পুরো কয়েক জেলার মানুষ দেখে, এই যে সম্মানটা আছে, এটা দয়া করে রক্ষা করুন। এতদিনে মেলা বদনাম হয়ে গেছে যে এলাকার মানুষ হিংস্র, এরা ঝগড়া করে, মাদ্রাসার প্রতিষ্ঠান নিয়ে ভেজাল করে, এরকম মেলা কাহিনী রটতেছে, আমরা মুখ দেখাতে পারি না। দয়া করে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নিজেদের কোনো স্বার্থ, নিজেদের কোনো বিষয় আর যেন সামনে না আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর ওই অনেকে কমেন্ট করছেন, ভাই আমি মাপচাই দেওয়া চাই, আমি মৃত্যু পর্যন্ত জামিয়া ইসলামিয়া কলাকোপার পরিচালনা কমিটি বা শিক্ষকতা কোনো কিছুর যোগ্য নিজেকে মনে করি না, হবও না। এটার সাথে আমি কোনোভাবে আমি
এই এর সাথে কোনো সম্পৃক্ত হওয়ার কোনো লক্ষণ সম্ভাবনা, বা কেউ আমার পায়ে ধরলো, মুরব্বীরা আদেশ করলো, আমি মাপ চাইবো মুরব্বীদের কাছে, পায়ে ধরে মাপ চাইবো, কেউ যদি কখনো মানে আরো পরে ভবিষ্যতে, তাও না। কারণ এক জায়গায় খেদমতের ব্যবস্থা হয়ে গেলে সেখানে যখন দিনের মেহনত করতে পারবো, তখন তো আর এখানে আসার দরকার নেই। এই কথাটা আমি একবার বলছিলাম যে আমি কলাকাপা মাদ্রাসা শিক্ষকতার জন্য লড়াইতো না। আলহামদুলিল্লাহ যেখানে আছি সেখানে এমন অনেক শিক্ষক আছে যাদের সমপর্যায়ে শিক্ষক কলাকাপাতে নেই। আমার কথাটা ছিল এরকম, আমি যে আমি কাসিমে ছিলাম সেখানে ভালো হয়েছে। এটাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে যা হয়েছে সেটা বলার বাইরে আমি অনেকদিন কান্না করছি। আমাকে মারধর করার হুমকি থেকে নিয়ে, এলাকা বাঞ্ছিত ঘোষণা করে থেকে নিয়ে, মানে যা হয়েছে, যাক সেদিকে যাচ্ছি না। তো কোনোভাবে আমি একজন হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতেছি, নানাজান রহমতুল্লাহ আলাইহ যেভাবে নিজের জীবন যৌবন বিলিয়ে দিয়ে এবং নিজের সম্পদ দিয়ে মাদ্রাসা করছেন, তার ওয়ারিশটা যেন এভাবে কোরবানি করতে পারে, এবং প্রতিষ্ঠান থেকে যেন তারা কেউ কোনোভাবে বেনিফিটেড হওয়ার আশা না করে, তাদের সবাইকে সেই ইখলাস দান করুন। এবং সবাইয়ের সমন্বয়ে, এখানে আমাদের আব্বাস ভাই আসছেন, আব্বাস ভাইদের পরিবারের মাদ্রাসায় অনেক বড় অবদান আছে। ওনার দাদা ছিলেন চর্ষিতার একজন প্রচুর ধনী মানুষ, জনাব আহমদ আলী সাহেব, না কি নাম যেন ছিল, আমার নাম মনে নেই। উনি অনেক ডোনেশন করছেন, এবং মাদ্রাসার বাইরে অনেক জায়গা জমি ওনাদের অবদান, এবং খুলনার একজন আহমদ আলী সাহেব ছিলেন, তার অবদান আছে। এছাড়া তো পুরো এলাকাবাসীর তো অবদান আছে, ফরাজি বাড়ি, চৌধুরী বাড়ি, বিশেষ করে মিয়া বাড়ির তো ওনার মুখলেসুর রহমান সাহেব তো শুরু থেকে এর সাথে যুক্ত, তিনি পঞ্চায়েত কমিটির প্রধান ছিলেন। পুরো এলাকাবাসীর প্রাণের মাদ্রাসা, প্রাণের প্রতিষ্ঠান। এটি সাইদুল হক রহমতুল্লাহ একার প্রতিষ্ঠান না, সাইদুল হক রহমতুল্লাহ পরিবারের প্রতিষ্ঠান না, জনাব মুখলিসুর রহমান সাহেবের একার প্রতিষ্ঠান না, তার পরিবারের প্রতিষ্ঠান না। এটি দ্বীন ইসলামের প্রতিষ্ঠান, কওম মিল্লাতের প্রতিষ্ঠান, এলাকাবাসীর প্রতিষ্ঠান। এটাকে সবাই সম্মিলিতভাবে, সুন্দরভাবে, আকাবির ওলামা একরামের নেক নজর নিয়ে সামনের দিকে ভাই ভাই হয়ে যেন পরিচালনা করতে পারে, এই জন্য সকলে দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।